চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা মাসুম রেজওয়ানের কাছে। বলছিলাম যে আমাদের দেশে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা মানেই হচ্ছে সব ভালো ভালো নাটক, ওয়েব সিরিজ বলি, চলচ্চিত্র বলি, সব কিছু রয়েছে। তো সেগুলোকে ঘিরে দেখা যায় যে অভিনেতা বা অভিনেত্রী সবারই ব্যস্ততা একটু বেশি থাকে। আপনারও যেমন আমরা গত ঈদ উল ফিতরে বেশ কিছু কাজ পেয়েছি আপনার কাছ থেকে, মুহিব নামে একটি কাজ পেয়েছি এবং এছাড়াও আরও টিভিসি ছিল। সব কিছু মিলিয়ে একটা বেশ ব্যস্ত সময় কেটেছে। এখন আবার প্রস্তুতি চলছে ঈদ উল আজহা নিয়ে। তো সম্প্রতি যেটা নিয়ে বেশ আলোচনা শুরু হয়ে গেছে ইতোমধ্যে, সেটি হচ্ছে নীল চক্র। আমাদের জীবনটা তো নানান রকম চক্রের মধ্য দিয়েই যায়, সেখানে একটা নীল চক্র নিয়ে আপনি এবার দর্শকদেরকে বেঁধে ফেলেছেন। তো সেটা নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। এই সিনেমা বানিয়েছেন মিঠু খান ভাই। এই সিনেমাতে আমি একটা চরিত্র করেছি এবং এই চরিত্রটার করার জন্যই আসলে আজকের এই আলোচনার প্রেক্ষাপট রেডি হয়ে গেছে। তো সব মিলিয়ে আপনি যেমন বললেন যে মানুষের জীবনই তো একটা চক্র, তো এখন আমার মনে হচ্ছে এখন থেকে ঈদ পর্যন্ত, রিলিজ পর্যন্ত আমিও এই নীল চক্রের চক্রে আটকে গেছি। সব জায়গাতেই আসলে এই নীল চক্র রিলেটেড কথাবার্তা হচ্ছে, যে আমরা শুটিং সেটে গেলেও সেই সেটের মধ্যেও কথা হচ্ছে। হ্যাঁ, তো এই তো যাচ্ছে। জাস্ট 19 সেকেন্ডের একটা টিজারের মতো এসেছে, ঠিক টিজারও বলা যাবে না, কিন্তু সেটার মধ্য দিয়ে আপনি মোটামুটি এমনভাবে দর্শকদের সামনে এসেছেন, আপনার ব্লন্ড চুল, হ্যাঁ, সবকিছু মিলিয়ে আপনার চরিত্রটা কেমন সেটা নিয়ে কিন্তু মানুষের মনে একটা ভীষণ কৌতূহল সৃষ্টি হয়েছে। তাই আপনার কাছ থেকে হয়তো খুব বেশি এখন শুনতে হয়তো আমরা পারবো না, তবুও ছোট্ট করে আপনার চরিত্রটা সম্পর্কে যদি শুনি। প্রতিটা সিনেমাতেই বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন অভিনেতারা চরিত্র করে থাকে। এইখানে আমার করা এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য টাফেস্ট ক্যারেক্টার ছিল আমার ফেস করা। আমরা যারা অভিনয় করি, আমরা ডিরেক্টরদের কাছ থেকে এক ধরনের ভাইবস নেই, স্ক্রিপ্টের একটা আলাদা একটা জায়গা খুঁজে পাই। এরপরে আরও টিমমেটদের কাউন্সিলিংয়ের মাধ্যমে একটা ক্যারেক্টার করি। তো নীলচক্রের এই চরিত্রটা আমার কাছে খুবই টাফেস্ট ছিল, কারণ এই জনরায় কখনো আমি কোনো কিছুই রিয়েল লাইফেও করি নাই। তো করতে গিয়ে ফেস করছি যে না, ইটস রিয়েলি টাফ। বাট আমার ডিরেক্টর হ্যাপি ছিল যে না, ও বের হয়ে যেতে পারছে। থিঙ্ক ইজ দ্যাট আমি কেন পেঁচাই অন্য কথা বলতেছি, কারণ আমি নিজেও বলতে চাই না। আমি চাই যে এই মানে আমি কেন এরকম, বা আমার জার্নিটা কি, এইটা হলে গিয়ে সবাই জানবে এবং দেখবে। এবং এরই মধ্য দিয়ে কিন্তু আপনি ছোট করে একটা ক্যারেক্টার সার্টিফিকেটও দিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আমি দেখলাম যে আমি এগুলো কখনো নিজের জীবনে করিনি আগে। হ্যাঁ, তো আমরা দেখেছি অলরেডি একটা গান রিলিজ হয়েছে, সেই গানের মধ্যে আপনি বেশ খুব একটা ক্লাবের একটা এনভায়রনমেন্ট, সেখানে আপনার মুভমেন্টগুলো খুব চোখে পড়ার মতো। তো এই জন্যই আগে থেকে একটু সতর্কতা দিয়ে দেয়া না, যে আমি আমার বাস্তব জীবনে কখনো এই ধরনের কিছুর সাথে সম্পৃক্ত না, বা আমার অভিজ্ঞতা নেই। এই যে আপনার চুলের রংটা দিয়েই মোটামুটি আপনার চরিত্রটা সবার আগে চোখে পড়ার মতো, এই চুলের জন্য আপনাকে কি ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়েছিল বলেন তো একটু শুটিংয়ের সময়কালে? ওই সময় আমার চুল এখন যেটা আছে এর থেকে আরো 1 ইঞ্চি বড়। আচ্ছা, পনিটেল করে বেঁধে রাখতাম। তো আমাকে প্রথম শর্তই দেয় চুল ফেলে দিতে হবে। চুল কেন ফেলবো, বললো ক্যারেক্টার এরকম। দেন আমাকে একটা ছবি দেখানো হয় রেফারেন্স, যে এই কালার হেয়ার হবে, পিছনের চুল সব ফেলে দিতে হবে। তো আমি মনে করেছি যে শুটিং করবে, তার মানে শুটিংয়ের আগে কালার করে স্প্রে করে হয়তো কিছু করবে, কিন্তু বললো না, এটা পার্মানেন্টলি করতে হবে, কারণ শুটিংটা হবে প্রায় 2 মাস ধরে। তো 2 মাস ধরে তো আসলে চুলের কন্টিনিউটি মেনটেন করাটা টাফ। কালার কোথায় কতটুকু কম বেশি হবে, আবার শুটিং করছি তো চুল নড়ে যাবে। পরে মিঠু ভাই বলল যে এটা ভালো একটা সেলুনে গিয়ে একটু ভালো করে কালারটা করতে, যাতে এটা থাকে, না উঠে যায়, কারণ উঠে গেলেও ঝামেলা। তো দেন সাহস করেই গেলাম। যাওয়ার আগে অনেকেই বলেছিল যে চুল নষ্ট হয়ে যাবে। তো যাওয়ার পর প্রথমে আসলে ওরা চুলটা ব্লিচ করে, বললো যে ব্লিচ করবে। তো আমার কালো চুল প্রথমে হয়ে গেল
ব্রাউন কালার। ব্রাউন হ্যাঁ। তো ব্রাউন হওয়ার পর আমার মনে হলো যে আমাকে একটু ফরেনার টাইপের ভাইবস আসতেছে, যে চুল তো চেঞ্জ হয়ে গেছে কালার। তার উপর দিল ওরা হলো গ্রিন শেডস আর একটা স্প্রে। তো মোটামুটি 5 ঘন্টা লেগেছিল কালার অ্যাডজাস্ট করতে, ঠিক করতে। তো এরপরে যখন ফাইনাল লুক আসে আমি খুবই হ্যাপি ছিলাম, কাউকে দেখাই নাই যে আমার চুলটা কেমন হয়েছে। আমার প্ল্যান ছিল যে শুটিং সেটে আমি একেবারেই সেটে যাব। তো শুটিং সেটে যেদিন প্রথম যাই, আমার যেদিন ফার্স্ট শট, আমি হুডি পরে একেবারে, শীতকাল ছিল সুবিধা ছিল, পকেটে হাত দিয়ে হেঁটে হেঁটে সেটে গেছি। কেউ ভাবে নাই যে আসলে ওর কোনো লুক নেবে কিনা বা এটা করবে কিনা, ডিরেক্টর জানতো। তো শুটিং সেটে যখন মেকআপের সামনে বসে হোল প্রায় আউটডোর শ্যুট ছিল, 200-250 ছেলে মেয়ে ছিল ডানে বামে। তো আমাদের শুটিংয়ের শুরুতে যেটা হয় আর কি, যে ব্রেকফাস্ট করে যে যার মেকআপে বসে। তো আমি ব্রেকফাস্ট না করে মেকআপে বসছি, আর সবাই ডানে বামে যাচ্ছিল, ওই যে নাস্তা নিচ্ছিল, চলে আসতেছিল। যখন আমি হুডি সরাই বসছি, মেকআপ ম্যান দূরে সরে গিয়ে বলতেছে কি করছেন, মানে সবাই, মানে সে ভাবছে কি আপনি ভুল কিছু একটা করে চলে আসছেন, চুলে এরকম কেন, বা ভাবছে যে কালার আছে কেন, এখন এটাকে ঠিকঠাক করতে হবে। এরপরে কি করলো, ইচ এন্ড এভরিওয়ান ফোন নিয়ে এসে ছবি তুলতেছে, ভিডিও করতেছে যে এটা কি করছেন। তো আমি না খুব এনজয় করছিলাম যে হ্যাঁ, আই ডিড সামথিং ডিফারেন্ট থিংস। তো শুটিং সেটের A to Z ক্যামেরা ক্রু থেকে শুরু করে সবাই আমাকে তাকাইছিল যে এটা কি করে আসছে, কারণ এটা ভয়ানক একটা এক্সপিরিয়েন্স ছিল আমার সারা জীবন আপনাকে দেখেছি আমি এরকম, হুট করে যখন দেখবে আপনার চুলের কালার গ্রিন হয়ে গেছে, আবার লুক চেঞ্জ হয়ে গেছে, মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। তখন আমি দেখলাম যে এই কষ্টটা যদি আমার পাশের মানুষের হয়, তো দর্শক যখন একটা আলাদা জায়গা দেখবে তো তারা পছন্দ করবে। তো ডিরেক্টর ওয়াজ হ্যাপি, টিম হ্যাপি, সবাই খুব ভালোভাবে নিছে। ইভেন আমাদের ডিওপি রাজু ভাই ছিল, রাজু ভাইও কোয়াইট হ্যাপি ছিল যে না ওকে, আমার এখন একটা ভালো ফ্রেম পাবো, তোমাকে দেখে ভালো লাগবে ফ্রেমে। বাস্তব জীবনে তো তার মানে নিশ্চয়ই এই 2 মাসে অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, পরিবারের মানুষজন বিভিন্ন জন যখনই যেখানে দেখেছে তখনই নিশ্চয়ই অনেক রকম আছে গল্প। আমি বাসায় যাই নাই, মানে ওই 2.5 মাস আমি তো ঢাকায় একা থাকি। তো আমি আমার হোম টাউনে যাই নাই, আর বাসার পাশেও বের হলো ক্যাপ পরে, সব সময় লুকিয়ে কাউকে, মানে এমন একটা লুক, এইটা মানে আজীবনেও আমি চুলে কখনো কালার দিই নাই, আমার একেবারে বেড়ে থেকে বড় পর্যন্ত। তো এই কালার দেওয়ার কারণে আমার নিজের ভিতর না এক ধরনের লজ্জা তৈরি হয়ে গেছে যে আমি এটা পরে কার সামনে যাব, এবং যে পার্সোনালিটিটা তৈরি হয়েছে আর কি, সেই ব্যক্তিত্বটা আপনার সাথে একেবারেই যায় না, এরকম একেবারেই যায় না। আমি সিনেমাতে দেখতাম যে পার্টি হয়, পার্টি সং হয়, গ্রুপ পার্টি হয়, এরকম বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয় পার্টিতে। তো আমি এটা ভিজুয়ালি দেখছি, কোনোদিন এভাবে কোনো পার্টির মধ্যে থাকি না, বিলং করি না, আমি জানি না পার্টি ভাইবস কি। আচ্ছা, আমরা মেনে নিলাম যে আপনি কোনো পার্টিতে ওভাবে যাননি, ঠিক আছে। সো চলচ্চিত্রের সময়টাতে এখানে আমরা দেখেছি যে মূল চরিত্রে আমরা পেয়েছি, তারপরে আরও বিভিন্ন গুণী মানুষকে আমরা পেয়েছি আপনার এই নীল চক্রতে। সো তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? আমার থিওরিটি একটু আমার সাইড থেকে যায়, যে আমি হেল্প করব, আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটিস, একটা শুটিং ফ্লোরে এসে বা কোনো অফিসে গিয়ে বা কোনো গেস্টের বাসাতেও গিয়ে আমার রেসপন্সিবিলিটিস হলো মানে ডেলিভার গুড ভাইবস, ভালো বিহেভস, ভালো কাজ। আমি যদি কাউকে ভালো সম্মান দিই আমি ভালো পাবো, তো আমি তাদের কাছ থেকে যেটা পাবো এটা বোনাস। আমি সুন্দর মতো ভাইবস দিছি, তারাও এটা গ্র্যাব করছে, এবং ইচ অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ মানে বাডি টাইপের হয়ে গিয়েছিল। আমার কোয়ার্টিস থেকে শুরু করে ক্যামেরার ক্রু, প্রোডাকশনের ম্যান থেকে কস্টিউমের অ্যাসিস্ট্যান্ট ছেলেটাও, আচ্ছা, মানে সেও আমাকে হেল্প করতেছিল, আমিও ওকে হেল্প করছিলাম। তো শুটিং এর এক্সপেরিয়েন্স খুব ভালো। আমরা তো এখানে মূল চরিত্রে আরেফিন শুভকে পেয়েছি, এবং আপনার সাথে নায়িকার চরিত্রেও নায়িকাও আছে, আরও একজন নায়িকা আছে মন্দিরা চক্রবর্তী। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় বেশ দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করবে চলচ্চিত্রটি। হ্যাঁ, শুভ ভাইয়ের একটা ক্রেজ তো আছে আগে থেকেই, আমাদের বাংলাদেশে অ্যাকশন হিরো বলে তাকে। অনেক দিন পর সে আবার কামব্যাক করছে। আবার এই গল্পটা আসলে আমাদের বাংলাদেশে এই ধরনের গল্প বলা হয় নাই, তো এটা রিলিজের পরই আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই মুহূর্তে। তো আমি এতটুকুই বলবো যে গল্পটা ভালো হয়েছে।
এবারে যদি একটু ব্যক্তি জীবনে ফিরে আসি, আপনি বলছিলেন যে আপনি ঢাকাতে একাই থাকেন, পরিবারের সবাই অন্য জায়গায় থাকে। তো যদি পরিবারের সবার, আপনি এখন তো ভীষণ ব্যস্ত একজন অভিনেতা, পরিবারের সবাই আপনার এই জায়গাটি দেখে তাদের অনুভূতি আসলে কি? ফ্যামিলি আসলে মিক্স অনুভূতি। ভাইয়া একরকম ভাবে দেখে, আপু একভাবে দেখে, আঙ্কেলরা একভাবে দেখে, বাবা একভাবে দেখে। তো সবার কাছে আসলে সব রকম অনুভূতি মিক্সড। কেউ বলে কি করছো, কেউ বলে ভালো করছো, কেউ বলে নেক্সট কে আসবে, কেউ বলে এইভাবেই কি চলবে। তো এরকম অনেক মিক্সিং একটা এক্সপিরিয়েন্স চলতেই থাকে। কারণ এই আমাদের এই জার্নিটা তো আসলে খুব চ্যালেঞ্জিং। নর্মাল প্যারেন্টস বা নর্মাল ফ্যামিলিরা তো এই জিনিসটাকে হুট করে অ্যালাউ করে না, ক্যারিয়ার হিসেবে এটাকে আসলে একেবারেই অ্যালাউ করে না। কারণ আমরা তো ওই প্র্যাকটিসে এখন আসি নাই। সো দ্যাটস ওয়াই আসলে আমি একটা মিক্সিং এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই। বাট আমি হ্যাপি ফিল করি যে ওকে, তারা তো তাদের ব্লেসিংস তো সাথে আছে। পরিবারের সব থেকে সাপোর্টিভ মানুষকে এবং আপনার সব থেকে প্রিয় মানুষটিকে? আমি রাইট রং যাই হই, মায়ের কাছে তো ডেফিনেটলি তার সন্তান বেস্ট, এবং আমার কাছেও আমি ইচ অ্যান্ড এভরি টাইম আমার মা আমার সাপোর্টে ছিল। ইভেন আমি জানি সাপোর্টে থাকবে। মা কি সব কাজই মোটামুটি দেখে? খুব বেশি মনে হয় দেখার সুযোগ পায় না, এদিক সেদিক এর কাছে ওর কাছে শুনতে পায় যে এটা করছে, ওটা করছে, এটা আসতেছে। আচ্ছা, সামটাইমস ইন্টারভিউ শুনে যে কি কি বলে না বলে। তার কাছে তো আসলে আমি তার মানে বাচ্চা, তো সে ব্যাপারটা এনজয় করে যে আসলে ও কি বলতেছে, এই মানুষদের সাথে কথা বলতেছে, এটা আসলে কিভাবে বলে। নিজেদের কাছে তো একরকম, কিন্তু বাইরের কাছে আরেক রকম। আর যেটা বললেন যে আমার প্রিয় মানুষ ছিলেন আমার দাদু। আমি আমার জীবনের সব থেকে বেস্ট ফ্রেন্ড, সব থেকে প্রিয় মানুষ। উনি গত হয়েছেন প্রায় 6-7 বছর হবে, কিন্তু স্টিল আমি ফিল করতে পারি মানে আমার দাদুর গায়ের গন্ধ, তার হাসি, তার ডাক, তার হাই তোলা, সে কীভাবে কথা বলে, সে নামাজে দাঁড়ানোর আগে কি করে, ইভেন সে আমাকে কিভাবে ডাকে। সো আমার কাছে আমি আসলে এক ধরনের নস্টালজিয়ার মধ্যে পড়ে যাই মানে যখনই আমি তার কথা ভাবি। ইভেন হি ইজ দ্য বেস্ট ফিলোসফার আমার এক্সপিরিয়েন্স করা। সে খুব সুন্দর কথা বলতে পারতেন, গাইড করতে পারতেন, অলওয়েজ রাইট রংকে ডিভাইড করতে পারতেন। উনি মানে আমার কাছে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট লেসন ছিলেন উনি। এখন যেভাবে কাজ চলছে সেটা তো চলছেই, নিজেকে সামনে কোথায় দেখতে চান? আমরা একেবারেই আড্ডার শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে একটু শুনতে চাই। ঢাকায় যখন আসি আমি প্রথম একটা সিনেমার প্রিমিয়ারের দাওয়াতে গিয়েছিলাম। তখন আমি আমাকে ওই আমাদের সিনেপ্লেক্সের প্রথম স্ক্রিন দেখেছিলাম যে এত বড় একটা হল রুম। আমাদের আমি বড় হয়েছি রংপুর বিভাগে, সৈয়দপুর শহরে, ওইখানে তো সিনেপ্লেক্স নেই। তো এই সিনেপ্লেক্স দেখার পর ওই দিন আমার মনে আসছিল সিনেমা দেখার সময় যে এই স্ক্রিনটাতে আমি আমাকে দেখতে চাই, এই স্ক্রিনটাতে আমি কিভাবে আসব। তো আমার এখন যখন সিনেমাটা রিলিজ হবে, আমি এই ঈদেও সব সিনেমা দেখেছি, বরবাদ, দাগি, জঙ্গলি। তো হলে যাওয়ার পর আমি ফিল করতেছি যে আমি একদিন উইশ করেছিলাম যে এই স্ক্রিনে আমি আমাকে দেখব, এই ঈদে আমার একটা সিনেমা আসবে যেখানে আমি এবার আমাকে দেখব। দর্শকরাও সেই প্রত্যাশাই থাকবেন, অপেক্ষায় থাকবেন আরো আরো অনেক ভালো ভালো খবর, ভালো ভালো কাজ আপনার কাছ থেকে পাওয়ার। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে আসার জন্য। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন অভিনয় শিল্পী গ্রুশো মার্কসের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, হাসপাতালের বিছানা হলো সেই ট্যাক্সির মতো যেটাতে মিটার চলছে কিন্তু সবকিছু থেমে আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।